হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস বা অ্যাকাউন্টিং ইকুয়েশন অধ্যায়ের শেষ ক্লাসটি করব, অর্থাৎ ক্লাস নং 4 করব। বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাস 3-এ আমি এই অধ্যায়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অনুরূপ আরেকটি অঙ্ক নিয়ে সমাধান করব। তো আজকের অঙ্কটিতে আমরা নতুন কিছু লেনদেন নিয়ে কাজ করব। তো প্রথমে আমি অঙ্কটি পড়তেছি। এখানে বলা হচ্ছে যে মিস্টার কামরুল ওনস কামরুল রিপেয়ার সেন্টার অন 31 ডিসেম্বর 2014 উইথ দ্য ফলোয়িং লেজার ব্যালেন্স। অর্থাৎ মিস্টার কামরুল হচ্ছেন কামরুল রিপেয়ার সেন্টারের মালিক এবং 2014 সালের 31 ডিসেম্বর অর্থাৎ ওই বছরের শেষে তার কিছু খতিয়ানের ব্যালেন্স দেওয়া রয়েছে। এখন দেখো বন্ধুরা, 14 সালের যেটি শেষে ছিল অর্থাৎ 31 তারিখের ডিসেম্বর মাসের 31 তারিখে ছিল, ওটা কিন্তু 2015 সালের জানুয়ারির 1 তারিখ কিন্তু হবে বিগিনিং ব্যালেন্স। তো আমি প্রথমে পড়তেছি এখানে কী কী দেওয়া আছে। প্রথমে বলা আছে ক্যাশ টাকা 20,000, সাপ্লাইস টাকা 3,000 অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 6,000, টুলস টাকা 4,000, মোটর ভেহিকলস টাকা 16,000, অ্যাকাউন্ট পেয়েবল টাকা 8,000 ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2015 দ্য ফলোয়িং ট্রানজাকশন আর কমপ্লিটেড। এরপরে তার 2015 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলি দেওয়া রয়েছে। এবার বন্ধুরা রিকোয়ার্ডে বলা হচ্ছে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন ওভার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন এ ট্যাবুলার সামারি। অর্থাৎ 2015 সালের যে লেনদেনগুলো ঘটেছে জানুয়ারি মাসে আর 2014 সালের ডিসেম্বর মাসের যে লেজার আছে, এই সবগুলো লেনদেনের সমীকরণের প্রভাব দেখাতে হবে ট্যাবুলার সামারিতে বা কলাম আকারে। তো প্রথমে লিখলাম মিস্টার কামরুল অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো বন্ধুরা আমি পূর্বেই বলেছিলাম যে তুমি যখন কলাম আঁকবা তখন তুমি প্রথমে দিবা ডেট আর দিবা রিমার্ক, অর্থাৎ তারিখ আর মন্তব্য। এই দুটো মাস্ট বি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, ইকুয়েশন অঙ্কের ক্ষেত্রে হবেই হবে। এরপর তুমি দেখবা যে প্রথমে তার কোন কোন সম্পদ বা দায় রয়েছে। এখন দেখো বন্ধুরা, আমি প্রথমে দিলাম 2014 সাল ডিসেম্বর 31, কারণ এই তারিখে তার খতিয়ানে কিছু ব্যালেন্স দেওয়া ছিল। এখন বন্ধুরা দেখো এখানে দেওয়া রয়েছে ক্যাশ একটি সম্পদ, অর্থাৎ আমি সম্পদ পাশে একটি কলাম দেব ক্যাশ নামে। এবারে দেওয়া রয়েছে সাপ্লাইস, এটি একটি সম্পদ, আমি আরেকটি কলাম দিলাম সাপ্লাইস নামে, দুটি কলাম কমপ্লিট। এরপরে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তো এটাও একটি সম্পদ, দিলাম সম্পদ পাশে আরেকটি কলাম। এরপরে দেওয়া আছে টুলস, এটিও একটি সম্পদ, দিলাম। এরপরে দেওয়া আছে মোটর ভেহিকলস, এটিও আরেকটি সম্পদ। এরপরে দেওয়া আছে অ্যাকাউন্ট পেয়েবল। এখন দেখো বন্ধুরা, আমি এবার দায় পাশে আসলাম এবং দিলাম অ্যাকাউন্ট পেয়েবল। এবং আমি বলেছিলাম যে প্রথমে তুমি দেখবা যে কোন কোন সম্পত্তি আর দায় রয়েছে, তুমি অবশ্যই সেই কলামগুলি দেবে আর সাথে একটি অবশ্যই ক্যাপিটালের ঘর দিবে, কারণ 1 তারিখে যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই ক্যাপিটালই হয়ে থাকে। তো বন্ধুরা এখন দেখো আমার এখানে ক্যাশ ছিল 20,000 টাকা, আমি লিখলাম ক্যাশ 20,000 টাকা, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। এরপরে দেওয়া আছে সাপ্লাইস 3,000 টাকা, দিলাম সাপ্লাইস 3,000 টাকা। এরপরে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 6,000 টাকা। এবার দেওয়া আছে টুলস 4,000 টাকা। সম্পদ আরেকটি আছে, সেটি হচ্ছে মোটর ভেহিকলস 16,000 টাকা। এবার হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্ট পেয়েবল মানে একটি দায়, এটি হচ্ছে 8,000 টাকা। তো বন্ধুরা এই ছিল আমার যাবতীয় সম্পদ আর দায় 31 তারিখের ডিসেম্বর মাসের। তো বন্ধুরা এবার আমার রয়েছে ক্যাপিটালের 5টি। এখন তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে তোমাকে সম্পদগুলি যোগ করতে হবে
এবং যোগ করার পরে যে অ্যামাউন্টটি আসবে সেখান থেকে তুমি বাদ দিবে অ্যাকাউন্ট পেয়েবল বা দায়টি। বাদ দেওয়ার পরে রিমাইনিং বা বাকি যে টাকা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল। তো বন্ধুরা এখানে যদি আমি যোগ করি 20,000 3,000 তাহলে আসে 23,000 টাকা। সাথে যোগ করব 6,000 তাহলে আসে আমার 29,000 টাকা। সাথে যোগ করব 4,000 তাহলে আমার আসে 33,000 টাকা। এর সাথে আমি যোগ করব 16,000 টাকা তাহলে আমার আসে 49,000 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পত্তি 14 সালের ডিসেম্বরের 31 তারিখে। এর মধ্যে আমার দায় আছে 8,000 টাকা। তাহলে বন্ধুরা যদি আমি 49,000 টাকা থেকে বাদ দিই 8,000 টাকা তাহলে আমার থাকে 41,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমার ক্যাপিটাল। তো বন্ধুরা যদি এখানে দায় না থাকতো তবে আমি আর বাদ দিতাম না, অর্থাৎ যদি দায় না থাকতো তখন আমি আর বাদ দিতাম না, অর্থাৎ তখন আমি এই সম্পদগুলি যোগ করে যে টাকাটি আসছিল সেটিকে আমি এখানে ক্যাপিটালে নিতাম। বাট যেহেতু এখানে দায় আছে সেহেতু প্রথমে সম্পদগুলি যোগ করে সেখান থেকে আমি দায়টিকে বাদ দিয়ে আমি ক্যাপিটালটি লিখব। এবার হচ্ছে বন্ধুরা 2015 সালের লেনদেন। তাহলে আমি এখানে লিখে নিই 2015 সাল। প্রথমে জানুয়ারি, প্রথমে হচ্ছে 3 তারিখের লেনদেন। এখানে বলা হচ্ছে পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি টাকা 2,000, অর্থাৎ জানুয়ারি মাসের ভাড়া দেয়া হয়েছে 2,000 টাকা। এখন দেখো বন্ধুরা যদি ভাড়া দেয়া হয় তবে কিন্তু অবশ্যই নগদ টাকা কমে যায়। আমি ক্যাশ থেকে কমিয়ে দিলাম 2,000 টাকা। আর যেহেতু কমে গেছে সুতরাং এটি মাইনাস হবে, তাই ব্র্যাকেট দ্বারা মাইনাসটিকে চিহ্নিত করলাম। এখন বন্ধুরা দেখো যদি ভাড়া দেওয়া হয় তবে কিন্তু এটি অবশ্যই একটি ব্যয় হয়। আর আমি বলেছিলাম যে যাবতীয় ইনকাম বা রেভিনিউ, এক্সপেন্স বা ব্যয় এবং ড্রয়িং সব কিন্তু এই ক্যাপিটালের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আয়গুলি যোগ হবে অর্থাৎ ইনকাম বা রেভিনিউ প্লাস হবে, ব্যয় থাকলে বাদ যাবে, আর ড্রয়িং বা উত্তোলন বাদ যাবে। তো এখানেও ঠিক একই নিয়ম যা আমি বলেছিলাম গত ক্লাসটিতে। তো যেহেতু ব্যয় হয়েছে তাই আমি ক্যাপিটাল থেকে বাদ দিব 2,000 টাকা। আর তুমি চাইলে এই প্রথমটিতে রিমার্ক করতে পারো ক্যাপিটাল নামে। এবার দেখো বন্ধুরা যেহেতু টাকাটি ক্যাপিটালে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং আমার কিন্তু অবশ্যই রিমার্ক বা মন্তব্য করতে হবে। তো এটি একটি এক্সপেন্স, ব্যয় ছিল, আমি লিখে দিলাম এক্সপেন্স। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এটিও 3 তারিখের। তো এখানে বলা হচ্ছে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল টাকা 5,000, অর্থাৎ আমি পাওনাদারকে পরিশোধ করেছি 5,000 টাকা। এখন দেখো বন্ধুরা যদি পরিশোধ করা হয় তবে কিন্তু অবশ্যই নগদ টাকা কমে যায়। তাহলে আমি ক্যাশ থেকে কমিয়ে দিলাম 5,000 টাকা। আর যেহেতু আমি এখানে পাওনাদারকে পরিশোধ করেছি, এখন দেখো বন্ধুরা এখানে আমার পাওনাদার ছিল 8,000 টাকা, আমি এখান থেকে তাকে 5,000 টাকা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার কিন্তু পাওনাদার কমে গেছে। এখন কিন্তু আর আমার 8,000 টাকার পাওনা নেই, এখন আমার সেখান থেকে 5,000 টাকা কমে গেছে, তাই আমি পাওনাদারও কমিয়ে দিলাম আর নগদ টাকাও কমিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা যেহেতু টাকাটি ক্যাপিটালে আসেনি সুতরাং নো রিমার্ক। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এটি হচ্ছে 4 তারিখে। তো এখানে বলা হচ্ছে পারচেজ সাপ্লাইস ফর ক্যাশ টাকা 1,000, অর্থাৎ নগদে 1,000 টাকা দিয়ে সাপ্লাইস ক্রয় করা হয়েছে। এখন দেখো বন্ধুরা যদি ক্রয় করা হয় তবে কিন্তু অবশ্যই নগদ টাকা কমে যায়, সুতরাং আমি নগদ থেকে কমিয়ে দিলাম 1,000 টাকা মাইনাস 1,000 টাকা। এখন দেখো আমি সাপ্লাইস ক্রয় করেছি, অর্থাৎ আমার কিন্তু সাপ্লাইস বেড়ে গেছে 1,000 টাকা, অর্থাৎ আমার নগদ টাকা কমছে আর সাপ্লাইস বেড়ে গেছে। যেহেতু ক্যাপিটালে আসেনি সুতরাং নো রিমার্ক। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে মূলত 6 তারিখের, আমি দিলাম 6 তারিখ।
এখানে বলা হচ্ছে রিসিভড ক্যাশ টাকা 12,000 ফর সার্ভিস রেন্ডার্ড, অর্থাৎ আমি সেবা প্রদান করেছি এবং সেখান থেকে আমি টাকা পেয়েছি 12,000 টাকা। এখন দেখো বন্ধুরা, যদি আমি টাকাটি পাই তাহলে কিন্তু অবশ্যই আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি ক্যাশে বাড়িয়ে দিলাম 12,000 টাকা। এখন আমি টাকাটি পেয়েছি সেবাদানের মাধ্যমে, অর্থাৎ আমার এখানে ইনকাম হয়েছে। সুতরাং যেহেতু এখানে আয় হয়েছে, অবশ্যই এটি ক্যাপিটালে অন্তর্ভুক্ত হবে। এবং বলেছিলাম যে আয় কিন্তু অবশ্যই যোগ হয়, তা আমি লিখলাম এখানেও 12,000 টাকা যোগ আকারে। এটি যেহেতু টাকাটি ক্যাপিটালে এসেছে সেহেতু এটি অবশ্যই রিমার্ক হবে, লিখলাম রেভিনিউ বা ইনকাম। এবার হচ্ছে বন্ধুরা নেক্সট লেনদেনটি, এটি হচ্ছে মূলত 10 তারিখের। তো এখানে বলা হচ্ছে পারচেজ টুল ফর ক্যাশ, অর্থাৎ আমি নগদ টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেছি, অর্থাৎ সম্পত্তি ক্রয় করেছি। আমি বলেছিলাম গত ক্লাসে যে যদি সম্পত্তি ক্রয় করা হয় তবে কিন্তু বন্ধুরা ব্যয় হয় না, কারণ যে জিনিসটি তুমি ব্যবহার করবে, অর্থাৎ সম্পত্তি কিন্তু ক্রয় করা হয় অবশ্যই ব্যবহারের জন্য, যেটি আমাদের অনেক দিন স্থায়িত্বভাবে থাকবে। সুতরাং এটি কিন্তু ব্যয় হয় না, কারণ ব্যবসায়িক ভাষায় ব্যয় হচ্ছে সেইগুলি যেগুলো তুমি ক্রয় করে আবার ওগুলো দিয়ে তুমি বিক্রয় করিবে। তো বন্ধু এখানে কিন্তু সম্পত্তি ক্রয় করা হয়েছে অথবা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এটি কিন্তু ব্যয় না। এর ফলে আমার যন্ত্রপাতি বেড়ে গেছে আর নগদ টাকা কমে গেছে। আমি এখানে যন্ত্রপাতি ক্রয় করেছি বা টুলস ক্রয় করেছি 2,000 টাকা, সুতরাং আমার কিন্তু নগদ টাকা কমে গেল 2,000 টাকা। আর অবশ্যই যন্ত্রপাতি বেড়ে গেছে 2,000 টাকা। যেহেতু ক্যাপিটাল আসেনি সুতরাং নো রিমার্ক। এবার হচ্ছে নেক্সট লেনদেন, এটি হচ্ছে 15 তারিখের। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে বিল্ড ফর সার্ভিস রেন্ডার টাকা 6,000। এটি একটি গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে যে আমি বিল করেছি সেবা আয়ের, অর্থাৎ আমি সেবাটি প্রদান করেছি কিন্তু আমি টাকাটি পাইনি, শুধু বিল করেছি। এখন দেখো বন্ধুরা, যদি আমি সেবাটি প্রদান করি তবে কিন্তু অবশ্যই আমার ইনকাম হয়েছে, কিন্তু আমি কিন্তু টাকাটি পাইনি, অর্থাৎ আমার কিন্তু ক্যাশ বা নগদ টাকা বৃদ্ধি পায়নি। এখানে আমার যেটি হয়েছে সেটি হচ্ছে আমার দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে, যার কাছে আমি টাকাটি পাবো আগামীতে, কারণ তাকে আমি সেবাটি প্রদান করেছি কিন্তু তার কাছ থেকে আমি নগদ টাকাটি গ্রহণ করিনি। সুতরাং এখানে আমার ক্যাশের কোনো প্রভাব হয়নি, আমার অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা। আর যেহেতু এটি আয় সেহেতু আমি ক্যাপিটালে অন্তর্ভুক্ত করব 6,000 টাকা। আর অবশ্যই রিমার্ক করব ইনকাম নামে বা সার্ভিস রেভিনিউ নামে। এবার হচ্ছে নেক্সট লেনদেন, এটি হচ্ছে 20 তারিখের। এখানে বলা হচ্ছে পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট টাকা 4,000, অর্থাৎ আমি সাপ্লাইস ক্রয় করেছি বাকিতে। এখন দেখো বন্ধুরা, যদি বাকিতে ক্রয় করা হয় তবে কিন্তু অবশ্যই পাওনাদার বৃদ্ধি পায়, সুতরাং এখানেও ক্যাশে কোনো প্রভাব পড়বে না। আমার এখানে সাপ্লাইস ক্রয় করেছি, সুতরাং সাপ্লাইস কিন্তু বেড়ে যাবে 4,000 টাকার। আর হচ্ছে আমি এখানে বাকিতে ক্রয় করেছি, সুতরাং আমার কিন্তু পাওনাদারও বেড়ে যাবে 4,000 টাকা। এখানেও কোনো প্রকার কমেন্ট করার আবশ্যকতা নেই, কারণ টাকাটি ক্যাপিটালে আসেনি। এবার হচ্ছে নেক্সট লেনদেন, এটি হচ্ছে 25 তারিখ। তো এখানে বলা হচ্ছে রিসিভড পেমেন্ট অ্যাগেনস্ট বিল অফ জানুয়ারি 15, অর্থাৎ আমি যে জানুয়ারির 15 তারিখে একটি বিল করেছিলাম, আমি বলেছিলাম যে আমি একটি সেবা প্রদান করেছি,
কিন্তু সেই টাকাটি আমি পাইনি। আমার সেই যে 6,000 টাকা ছিল সেই টাকাটি আমি এখন পেয়েছি। তাহলে বন্ধুরা, যেহেতু আমি এই অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদারের কাছ থেকে টাকাটি পেয়েছি, সুতরাং কিন্তু অবশ্যই আমার নগদ টাকা বৃদ্ধি পাবে 6,000 টাকা। আর যেহেতু আমি এই কাছ থেকে টাকাটি পেয়ে গেছি, সে আমাকে টাকাটি পেমেন্ট করেছে, সুতরাং আমি কিন্তু তার কাছে টাকাটি পাই না, অর্থাৎ আমার কিন্তু এখানে দেনাদার কমে গেল 6,000 টাকা। এখানেও কমেন্ট করার কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এটি হচ্ছে 27 তারিখ। এখানে বলা হচ্ছে যে পেইড ক্যাশ টাকা 1,000 ফর দ্য রেন্ট অফ কামরুল রেসিডেন্স, অর্থাৎ মিস্টার কামরুল যিনি এই প্রতিষ্ঠানের ওনার বা মালিক, আমি যার হিসাব করতেছি, যার প্রতিষ্ঠান হিসাব করতেছি, সেই কামরুলের জন্য 1,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, হয়তো অনেকে জানো অনেকে জানো না, যে প্রতিষ্ঠান থেকে যদি কোনো খরচ মালিকের জন্য করা হয়, অর্থাৎ মালিকের বাসার বিল, মালিকের জন্য বা মালিকের কোনো কিছু ক্রয় করেছে সেই বিলটি, মানে মোট কথা প্রতিষ্ঠান থেকে বা কারবার থেকে যদি মালিকের জন্য কোনো প্রকার খরচ করা হয়, তবে কিন্তু সেটি খরচ নয়, সেটি হচ্ছে উত্তোলন। মোট কথা হচ্ছে এইটা, যে মালিকের জন্য যে খরচ করা হবে সেটি হচ্ছে উত্তোলন। এইখানে যেহেতু আমি এখানে ক্যাশটি পেড করেছি মালিকের জন্য, মিস্টার কামরুলের জন্য, সেহেতু এটি একটি উত্তোলন। অর্থাৎ আমার কিন্তু প্রতিষ্ঠান থেকে নগদ টাকা অবশ্যই কমে গেছে। এখানে আমি পেড করেছি 1,000 টাকা, সুতরাং আমার কারবার থেকে নগদে 1,000 টাকা কমে গেছে। আর যেহেতু এটি উত্তোলন, সেহেতু কিন্তু অবশ্যই এটি ক্যাপিটালে অন্তর্ভুক্ত হবে। আর আমি বলেছিলাম যে যাবতীয় ব্যয় আর উত্তোলন কিন্তু অবশ্যই মাইনাস হয়, বাদ যায়। তো আমি এখানে লিখে দিলাম ড্রয়িং বা উত্তোলন। এবার হচ্ছে লাস্ট ট্রানজাকশন, এটি হচ্ছে 30 তারিখের। এখানে বলা হচ্ছে যে রিসিপ্ট অ্যাডভান্স পেমেন্ট টাকা 4,000 ফরম এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভড নেক্সট মান্থ, অর্থাৎ আমি একজন মক্কেল বা ক্লায়েন্টের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করেছি। অর্থাৎ আমি কিন্তু এখন পর্যন্ত তাকে কাজটি করে দিইনি, তাকে সেবাটি প্রদান করিনি, কিন্তু তার পূর্বেই আমি টাকাটি গ্রহণ করে ফেলেছি। যে সেবাটি আমি প্রদান করব আগামী মাসে, মানে নেক্সট মান্থ বা ফলোয়িং মান্থে, কিন্তু আমি টাকাটি এই মাসেই গ্রহণ করেছি। যদি আমি টাকাটি গ্রহণ করেছি, সেহেতু আমি অবশ্যই কিন্তু আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটি কিন্তু আমার আয় হয়নি। কারণ আমার এটি আয় হিসাবে গণ্য তখনই হবে যখন আমি তাকে সেবাটি প্রদান করব। যেহেতু আমার এখানে আয় হয়নি, আমি কিন্তু এখানে তার কাছে দায়বদ্ধ আছি, কারণ আমি তার কাছ থেকে টাকাটি গ্রহণ করে ফেলেছি তাকে সেবা প্রদান করার পূর্বেই। সুতরাং এটি হচ্ছে অনুপার্জিত আয়, অর্থাৎ যে আয়টির টাকা আমি গ্রহণ করেছি কিন্তু আমি আয়টি প্রদান করিনি। সুতরাং এটি হবে আনআর্নড রেভিনিউ। এটি এক প্রকার দায়, কারণ ওই ব্যক্তির কাছে আমি কিন্তু দায়বদ্ধ, ওই ক্লায়েন্টের কাছে কিন্তু আমি দায়বদ্ধ, কারণ তাকে আমাকে অবশ্যই সেবাটি প্রদান করতে হবে। তো যেহেতু আমি এখান থেকে টাকাটি গ্রহণ করেছি, সুতরাং অবশ্যই আমার নগদ টাকা বেড়ে যাবে 4,000 টাকা। পাশাপাশি আমার কিন্তু দায়ও বৃদ্ধি পাবে, সেই দায়ের নাম হচ্ছে আনআর্নড রেভিনিউ, অর্থাৎ অনুপার্জিত আয় 4,000 টাকা। তবে বন্ধুরা, তোমরা যদি কেউ চাও তাহলে এই টাকাটিকে তুমি অ্যাকাউন্ট পেমেন্টের মধ্যেও অন্তর্ভুক্ত করতে পারো, তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আলাদা একটি কলাম করলাম আনআর্নড রেভিনিউ নামে, দায়ের আরেকটি কলাম। তো বন্ধুরা, এই ছিল আমার যাবতীয় লেনদেনের প্রভাব। এখন আমি এটি দেখব যোগ বিয়োগ করে উভয় পাশের অঙ্কর ক্ষেত্রে সমাধানটি সঠিক হয়েছে কিনা, বা উভয় পাশে টাকাটি একই পরিমাণে হয়েছে কিনা। যদি সম্পদ পাশ আর দায় পাশ মিলে যায়, তবে আমি এটি অনায়াসেই বলতে পারবো আমার অঙ্কটি সঠিক। এবার আমি প্রথমে করব ক্যাশের পাশের ক্যালকুলেশনটি, ক্যাশ কলামের ক্যালকুলেশনটি। প্রথমে আছে 20,000 টাকা পেলা আকারে, বাদ দিব 2,000 টাকা, থাকে 18,000 টাকা, বাদ দিব 5,000 টাকা, থাকে 13,000 টাকা, বাদ দিব 1,000 টাকা, থাকে 12,000 টাকা, সাথে যোগ করব 12,000 টাকা, থাকে 24,000 টাকা।
বাদ দিব 2000 টাকা, থাকে 22,000 টাকা, সাথে যোগ করব 6,000 টাকা, হয় 18,000 টাকা। এখান থেকে বাদ দিব 1,000 টাকা, থাকে 27,000 টাকা, সাথে যোগ করব 4,000 টাকা, তাহলে হয় 31,000 টাকা। এবার আমি দেখব সাপ্লাইস। তো বন্ধুরা এখানে আছে 3,000 টাকা, সাথে যোগ করব 1,000 টাকা, তাহলে আমার হয় 4,000 টাকা, সাথে যোগ করব 4,000 টাকা, তাহলে আমার মোট হয় 8,000 টাকা। এখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার মাইনাস বা পরিশোধ নেই। এবার হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্ট রিসিভেবল। প্রথমে আছে 6,000 টাকা পেঁয়াজ আকারে, সাথে যোগ করব 6,000 টাকা, তাহলে হয় 12,000 টাকা। এখান থেকে বাদ দিব 6,000 টাকা, তাহলে আমার থাকে 6,000 টাকা। এবার হচ্ছে বন্ধুরা টুলস। এখানে আছে 4,000 টাকা আর 2,000 টাকা, দুটি পেঁয়াজ আকারে, সুতরাং যোগ করে দিলাম, তাহলে আমার আসলো 6,000 টাকা। এবার হচ্ছে মোটর ভেহিকলস। এখানে শুধুমাত্র একটি লেনদেন আছে, সেটি হচ্ছে 16,000 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে আমার মোট সম্পত্তি। আমি সবগুলো যোগ করে দেখি কত আসে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমার আছে 31,000 টাকা, সাথে যোগ করব 8,000 টাকা, তাহলে আমার হয় 39,000 টাকা, সাথে যোগ করব 6,000 টাকা, তাহলে আমার হয় 45,000 টাকা, সাথে যোগ করব আরও 6,000 টাকা, তাহলে আমার হয় 51,000 টাকা, এবং সাথে যোগ করব 16,000 টাকা, তাহলে হয় মোট 66,000 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে আমার টোটাল সম্পত্তি বা টোটাল অ্যাসেটের পরিমাণ। এখন বন্ধুরা যদি এই পাশেও এই পরিমাণ টাকা আসে, অর্থাৎ 66,000 টাকা আসে, তবে কিন্তু আমি বলতে পারবো অঙ্কটি সঠিক হয়েছে, আমার ইকুয়েশনটি সঠিক। আর যদি এই পাশে আমার অর্থাৎ এই লায়াবিলিটিস আর ক্যাপিটাল মানে ওনার্স ইকুইটি দুটি মিলে যদি এই টাকাটি না আসে, তবে কিন্তু আমার অঙ্কটিতে অবশ্যই ভুল আছে। প্রথমে আছে আনআর্নড রেভিনিউ, শুধুমাত্র একটি কলামে টাকা আছে, সেটি হচ্ছে 4,000 টাকা। এবারে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। প্রথমে আছে 8,000 টাকা, এখান থেকে বাদ যাবে 5,000 টাকা, থাকে 3,000 টাকা, সাথে যোগ করব 4,000 টাকা, তাহলে হয় 7,000 টাকা। এবার হচ্ছে ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি। আমি লিখে দিলাম এখানে ওনার্স ইকুইটি, তুমি যা লেখো ব্যাপার না। এখন দেখো বন্ধুরা, প্রথমে আছে 41,000 টাকা, এখান থেকে বাদ যাবে 2,000 টাকা, তাহলে থাকে 39,000 টাকা, সাথে যোগ হবে 12,000 টাকা, তাহলে হয় 51,000 টাকা, সাথে যোগ হবে 6,000 টাকা, তাহলে হয় 57,000 টাকা, এখান থেকে বাদ যাবে 1,000 টাকা, তাহলে হয় 56,000 টাকা। এখন দেখো বন্ধুরা, 56,000 টাকা যোগ 7,000 টাকা, তাহলে আমার হয় 63,000 টাকা, সাথে যোগ হবে 4,000 টাকা, তাহলে আমার মোট চলে আসে 67,000 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, আমার মোট সম্পত্তি আসলো 67,000 টাকা, আর মোট দায় আর মোট ওনার্স ইকুইটি মিলে আসলো 67,000 টাকা, অর্থাৎ দুটি কিন্তু একই আসলো। সুতরাং আমি কিন্তু এটি বলতেই পারি যে মোট দায় আর মোট সম্পত্তি মিলে গেল। তো বন্ধুরা এই অঙ্কটি কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে, অর্থাৎ এই নিয়মে কিন্তু একটি অঙ্ক পরীক্ষায় প্রতি বছরই আসবে। তো বন্ধুরা এখানে এই অধ্যায় করার আরেকটি সুবিধা আছে। এই অধ্যায়টি করার পরে তুমি অনায়াসেই বুঝতে পারবে তোমার অঙ্কটি সঠিক হয়েছে কিনা। যদি অঙ্কটির ক্যালকুলেশন করার পরে তুমি দেখতে পাও যে দুই পাশেই টাকা মিলে গেছে, তাহলে তুমি এটি বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার অঙ্কটি কিন্তু অবশ্যই সঠিক। শেষ ক্লাসটি আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো শিক্ষার্থী কোনো ট্রানজ্যাকশন বা কোনো লেনদেন সম্পর্কে বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো, তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা আমরা নেক্সটে কিন্তু এই সাবজেক্টের অর্থাৎ প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিংয়ের যাবতীয় অধ্যায়গুলির অবশ্যই ভিডিও ক্লাস নিয়ে আসবো, সেগুলি অবশ্যই তোমরা দেখবা। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। তো বন্ধুরা এইখানে আরেকটি বিষয় রয়েছে,
সেটি হচ্ছে তোমরা যখন অঙ্কটি সমাধান করবে তখন তোমরা একটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে তোমরা দেখবা যে প্রতিটি লেনদেন করার সময় প্রতিটি সারিতে টাকার পরিমাণ যেন একই থাকে, মানে এই পাশে থাকবে টাকাটি, এই পাশেও যেন একই টাকা থাকে। দেখো এইখানে আমার প্রথম সারিতে এইখানে আসছিল 49,000 টাকা, এখানেও কিন্তু আমার হয়েছে 41 আর 8, তাহলে হইলো আমার 49,000 টাকা। এবার দেখো বন্ধুরা সেকেন্ড কলামে এখানেও কিন্তু আমার মাইনাস হয়েছে 2,000 টাকা, এখানেও আমার মাইনাস হয়েছে 2,000 টাকা। আমার কিন্তু উভয় পাশেই একই রকম হয়েছে। তারপরেরটিতে এখানেও মাইনাস, এখানেও মাইনাস। এখানে দেখো বন্ধুরা পরেরটিতে অ্যাসেস্টে এখানে হয়েছে 1,000 টাকা মাইনাস, এখানে হয়েছে প্লাস, অর্থাৎ মাইনাসের বেলাতে কিন্তু কাটাকাটি, অর্থাৎ এখানে কিন্তু 1 টাকাও বাড়ে নাই কমে নাই, ঠিক তদ্রূপ এখানেও কিছু হয়নি। তো বন্ধুরা তোমরা যখন অঙ্কটি করবা তখন অবশ্যই তোমরা একবার মিলিয়ে দেখবা যে তোমার প্রতিটি সারিতে টাকার পরিমাণ অর্থাৎ সম্পদ পাশ দায় পাশ একই আছে কিনা। যদি তুমি মনে রাখতে পারো যে সম্পদ পাশ এবং দায় পাশ একই আছে, তাহলে তুমি বুঝবা যে অবশ্যই তোমার অঙ্কটি অন্তিমে গিয়ে অবশ্যই মিলে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট টেকনিকটি, আমি আশা করবো তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এবং তো বন্ধুরা আগামী ক্লাসে আমরা আরেকটি অধ্যায় নিয়ে কথা বলবো, সেই ক্লাসটি অবশ্যই দেখবা। সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।